দেখছেন কলকাতা টিভি গুড মর্নিং কলকাতা নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে ভাস্বতী আর ভাস্বতীর সঙ্গে রয়েছে আমি জুহিতা। আর গুড মর্নিং কলকাতায় শুরুতে যে খবরে নজর রাখবো, রেড রোডে মুখ্যমন্ত্রীর ধর্নার আজ দ্বিতীয় দিন। কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে সরব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার দুপুর থেকে রেড রোডে ধর্নায় বসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আম্বেদকরের মূর্তিতে মালা পরিয়ে শুরু হয় ধর্না এবং ধর্না মঞ্চে ভাস্বতী সাংগঠনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 48 ঘন্টার ধর্না অবস্থানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রেড রোডে মঞ্চ বেঁধে দুদিন নবান্নের যাবতীয় প্রশাসনিক কাজও চালাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ক্যাগ রিপোর্টে মিথ্যা কথা বলা হয়েছে, ধর্না মঞ্চ থেকে কেন্দ্রকে হুঁশিয়ারি মমতার। ক্যাগ রিপোর্ট নিয়ে ইতিমধ্যেই কেন্দ্রকে চিঠি দিয়েছেন রাজ্য। ধর্নার শেষ দিনে কি বার্তা দেন তৃণমূল সুপ্রিমো, সেদিকেই তাকিয়ে রাজ্যবাসী। ক্যাগের রিপোর্ট নিয়ে তুমুল রাজনৈতিক তরজা। প্রধানমন্ত্রীকে চিঠি লিখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারের ক্যাগের রিপোর্টকে হাতিয়ার করে মমতা সরকারের বিরুদ্ধে সরব হন। অভিযোগ করেন প্রায় 2 লক্ষ কোটি টাকা খরচের হিসেব দেয়নি রাজ্য। প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতে মুখ্যমন্ত্রীর বক্তব্য, ক্যাগের দেওয়া তথ্য অসত্য। বাংলার বঞ্চনা নিয়ে সরব মমতা। এরকম রাজনৈতিক আবহেই বাংলা সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলে বিজেপি। হাতিয়ার ক্যাগের রিপোর্ট। 18 থেকে 21 শুধুই স্বল্প সময়ের মধ্যে 1.6 লাখ ইউটিলাইজেশন সার্টিফিকেট রাজ্য সরকার দিতে পারেনি। ধর্নার পাল্টা ধর্নারও হুঁশিয়ারি দেয় বঙ্গ বিজেপি। অভিযোগের 48 ঘন্টার মধ্যেই প্রধানমন্ত্রীকে চিঠি লিখে সরকারের হয়ে জবাব দিলেন মুখ্যমন্ত্রী। আমি একটা স্ট্রং লেটার প্রাইম মিনিস্টারকে লিখেছি, আপনাদের কাছে পেয়ে যাবেন। এইখানে বসে সই করলাম। ক্যাগ যে কথাটাই জানে না সেটাই লিখেছে। কোনোদিন এটা হয়নি। প্রত্যেকটা ইউটিলাইজেশন সার্টিফিকেট গেছে টোটাল মিথ্যে কথা, টোটাল গ্রেট লায়ার। মাননীয় প্রধানমন্ত্রী, এটা রিপোর্ট করা হয়েছে যে 2002-03 সাল থেকে 2020-21 এই সময়ের মধ্যে ইউটিলাইজেশন সার্টিফিকেট জমা করার বিষয়টি বকেয়া পড়ে আছে টাকার অঙ্কে, যা 2,29,099 কোটি। স্ক্রুটিনির পর দেখা গিয়েছে যে সংশ্লিষ্ট দপ্তর নির্দিষ্ট সময়েই কেন্দ্রের কাছে ইউটিলাইজেশন সার্টিফিকেট জমা করেছে। আপনি জানেন, একমাত্র ইউটিলাইজেশন সার্টিফিকেট জমা করলেই কেন্দ্রীয় সরকার বিভিন্ন প্রকল্পের জন্য সময় সময় অর্থ বরাদ্দ করে থাকে। কেন্দ্রের একাধিক মন্ত্রকের দেওয়া অনুমোদন পত্রে এটা স্পষ্ট, ইউটিলাইজেশন সার্টিফিকেট জমা করার কাজ বকেয়া পড়ে নেই। এটা খুবই বিস্ময়কর যে ক্যাগের মতো একটি সংস্থা কিভাবে গাইডলাইন না মেনে কোনো কিছু খতিয়ে না দেখেই এই অসত্য রিপোর্ট তৈরি করল। মমতা বন্দ্যোপাধ্যায়, মুখ্যমন্ত্রী। একই সঙ্গে মুখ্যমন্ত্রীর অভিযোগ, ক্যাগের রিপোর্টে 2002-03 সালের খরচের উল্লেখ করা হয়েছে, যখন বাংলার ক্ষমতায় আসেনি তৃণমূল কংগ্রেস। রাজনৈতিক দল হিসেবেও তৃণমূল তখন নতুন। কলকাতা টিভি। বাংলায় একা লড়াইয়ের লাগাতার হুঙ্কার। একই জেলায় কর্মসূচি, তবুও মিলল না জোট শরিক রাহুল মমতার পথ। উল্টে কংগ্রেস সিপিএম জোটের অভিযোগ তুলে চড়া সুর মমতার। আসন সমঝোতার সুরাহা কি আদৌ আর সম্ভব? কংগ্রেসের গড় মালদায় মমতা রাহুল একই দিনে। এমন দুজন যারা বিজেপি বিরোধী ইন্ডিয়া জোটের অন্যতম মুখ। কিন্তু বাংলায় কি ইন্ডিয়া জোটের আসন সমঝোতা সম্ভব? ইন্ডিয়া জোটের বৈঠক 13 জুন 2023, প্রথম বৈঠক পাটনায়। 17 থেকে 18 জুলাই 2023 দ্বিতীয় বৈঠক বেঙ্গালুরুতে। 31 আগস্ট থেকে 1 সেপ্টেম্বর 2023 তৃতীয় বৈঠক মুম্বাইয়ে। জোটের নাম ঠিক করা থেকে জোটের মুখ কে হবেন তা চূড়ান্ত করা, প্রথম দিকের সব বৈঠকেই সোনিয়া, মমতা, ইয়েচুরিদের পাশাপাশি দেখা গিয়েছে। রাহুলের ন্যায়যাত্রা শুরুর আগের দিন 13 জানুয়ারি ভার্চুয়াল বৈঠকে গড়হাজির থাকে তৃণমূল। তারপর থেকে আমার সাথে কোনো সম্পর্ক নেই, কথাও হয়নি। হঠাৎ কেন ছন্দপতন? ঠিক কী কারণে তৃণমূল এবং কংগ্রেসের মধ্যে দূরত্ব? মমতার জোট ফর্মুলা: 300 আসনে লড়বে কংগ্রেস। বাকি 243 আসনে যে রাজ্যে যে আঞ্চলিক দল ক্ষমতাশালী তারা প্রতিদ্বন্দ্বিতা করবে।
সমস্ত রিজিওনাল পার্টিকে ঐক্যবদ্ধ করে এক জায়গায় দাঁড়াতে। কংগ্রেস তুমি তো একা পারবে না, তুমি 40টা সিট পাবে কিনা আমরা জানি না, সারা ভারত 300টা সিট লড়ে। আজ তোমাদের এত অহংকার। একই সঙ্গে মমতার অভিযোগ, জোট শরিক হওয়া সত্ত্বেও বাংলায় রাহুলের ন্যায়যাত্রা নিয়ে তার কাছে কোনো রকম তথ্য ছিল না। প্রথমেই চলে এলো বাংলায়, অর্থাৎ হিন্দুরা দিচ্ছে সুরসুরি, হিন্দুদের দিচ্ছে সুরসুরি বিজেপি, আর কংগ্রেস সিপিএম দিচ্ছে সুরসুরি মুসলিমদের। তুমি বাংলা না বেছে ইউপি গেলে না কেন? বুকের পাটা থাকতো দেখতাম ইউপিতে এলাহাবাদে গিয়ে বিজেপিকে হারিয়ে এসো, বেনারসে গিয়ে হারিয়ে এসো। শুক্রবারই বাংলা ছেড়ে ঝাড়খণ্ডে ঢুকেছে রাহুলের ন্যায়যাত্রা। যাত্রাপথে উড়েছে লাল পতাকা, পা মিলিয়েছেন সিপিএম এর সুজন সেলিমরা। বাংলায় কংগ্রেস তৃণমূলের জোটে আসল কাঁটা কি সিপিএম? আজও সেই সিপিএম বিজেপিকে জেতাতে চায়, বিজেপিকে জেতাতে চায়। সবচেয়ে বড় বন্ধু হয়ে গেছে বিজেপির। কলকাতা টিভি। আজ মাধ্যমিক পরীক্ষার দ্বিতীয় দিন। আজ ইংরেজি পরীক্ষা রয়েছে। রাজ্য জুড়ে কড়া নজরদারিতে চলছে মাধ্যমিক। প্রশ্নপত্র ফাঁস রুখতে এবারের মাধ্যমিক পরীক্ষায় নানা বিধি নিষেধ আরোপ করেছিল মধ্যশিক্ষা পর্ষদ। তবে তাতেও আটকানো যায়নি গোলযোগ। পরীক্ষা শুরুর প্রথম দিনেই ভাইরাল বাংলা প্রশ্নপত্র ধরাও পড়ল 2 পরীক্ষার্থী। এবছরের মতো তাদের পরীক্ষায় নিষেধাজ্ঞা জারি করল মধ্যশিক্ষা পর্ষদ। অতীত থেকে শিক্ষা নিয়ে মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য নানা বিধিনিষেধ জারি করেছিল মধ্যশিক্ষা পর্ষদ। হাতঘড়ি, মোবাইল ফোন সহ অন্যান্য ইলেকট্রনিক গ্যাজেট নিষিদ্ধ হয়েছে পরীক্ষা কেন্দ্রে। তবে তাতেও শেষ রক্ষা হয়নি। প্রথম দিনই ভাইরাল হলো বাংলার প্রশ্নপত্র। স্মার্ট ঘড়িতে ছবি তুলে সেই ছবি ছড়িয়ে দেওয়া হলো বাইরে। ধরাও পড়েছে 2 গুণধর। ভেদ্রাবাদ হাই স্কুল লখিমপুর 6 ও রায়গ্রাম হাই স্কুল ইংরেজবাজার 3 থেকে মোবাইলে ছবি তুলে বাইরে পাঠানো হয়েছে। নগড়িয়া হাই স্কুল, চামাগ্রাম হাই স্কুলের ছাত্র ওই দুজনে। এদের পরীক্ষা এই বছরের জন্য বাতিল করা হয়েছে। আমরা সবার ভালো রেজাল্ট, এটাই আমরা কামনা করি, শুভ কামনা থাকে আমাদের সবার জন্য। সেখানে দাঁড়িয়ে যখন এই ধরনের সিদ্ধান্ত নিতে হয়, সেই সিদ্ধান্তগুলো নেওয়ার ক্ষেত্রে এটা মনে রাখা খুব জরুরি দরকার যে কোনো আনন্দ নেই। বোর্ড চায় পরীক্ষা সুষ্ঠুভাবে হোক, আপনাদের সহযোগিতাতে সুষ্ঠুভাবে হোক। আপনারা সবাই পরীক্ষা দিতে আসুন। আপনাদের ছেলেমেয়েরা যখন আসবে, তাদেরকে যখন পাঠাবেন, এটা মাথায় রাখবেন, তারা পরীক্ষা দিতে আসছে, তারা ছবি তুলতে আসছে না, কোনো টেকনোলজি বা ডিজিটাল কোনো গেজেট নিয়ে আসার জন্য পরীক্ষা দিতে আসছে না। ঝাড়গ্রাম পুরুলিয়ার পরীক্ষা কেন্দ্র থেকে একটি স্মার্টফোন ও 2টি মোবাইল ফোন পাওয়া যায়। যে 3 জন পরীক্ষার্থীর থেকে এগুলো পাওয়া গেছে, তাদের 3 জনেরই প্রথম পরীক্ষা বাতিল হয়েছে। পরের পরীক্ষাগুলো তারা যথারীতি দিতে পারবে। ব্যারাকপুরে একজন পরীক্ষার্থী তার ভাইকে পরীক্ষা কেন্দ্রে পাঠিয়েছিল, সেও ধরা পড়েছে। ওই পরীক্ষার্থীর পরীক্ষা বাতিলের পাশাপাশি তার বিরুদ্ধে পুলিশের ডায়েরিও করা হয়েছে। পরীক্ষা কেন্দ্রে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে প্রথম থেকেই সজাগ ছিল পর্ষদ। প্রত্যেকটি প্রশ্নপত্রে রাখা হয়েছে ইউনিক কোড, আর তাতেই সহজ হয়েছে দোষীদের ধরা। শুভঙ্কর মণ্ডলের রিপোর্ট, কলকাতা টিভি। শুভেন্দুর টার্গেট ডায়মন্ড হারবার। ওই লোকসভা কেন্দ্রের ভোটার তালিকায় কারচুপির অভিযোগ। বিজেপি নেতা শিশির বাজোরিয়াকে সঙ্গে নিয়ে নির্বাচন কমিশনে নালিশ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। বিডিওদের নেতৃত্বে ভোটার তালিকা থেকে কারচুপি করে নাম বাদ দেওয়া হচ্ছে অভিযোগ বিরোধী দলনেতার। এবারের ভোটার লিস্টে পশ্চিমবঙ্গে যে ধরনের কারচুপি বিডিওদের নেতৃত্বে কন্ট্রাকচুয়াল কর্মচারীদের একাংশ, ডাটা এন্ট্রি অপারেটর এবং আইপ্যাকের লোকেদের যোগসাজশে সংগঠিতভাবে চুরি করা হয়েছে, এটা ভারতে কোনোদিন কোথাও হয়নি। ভুয়ো ভোটার নিয়ে শাসক বিরোধী তরজা নতুন নয়। এবার ডায়মন্ড হারবার কেন্দ্রে ভোটার তালিকায় কারচুপির অভিযোগ বিরোধী দলনেতার। তার অভিযোগ বিজেপিকে সমর্থন করার কারণে ভোটার তালিকা বেছে বেছে নাম বাদ দেওয়া হয়েছে। কমিশনের দপ্তরে গিয়ে নালিশ করেছেন শুভেন্দু অধিকারী। গত 1 সপ্তাহ ধরে 42টি লোকসভা কেন্দ্রে ভোটার তালিকায় স্ক্রুটিনি করে বিজেপি। সেই স্ক্রুটিনির রিপোর্ট রাজ্য বিজেপি দপ্তরে জমা পড়ে। ওই রিপোর্টের ভিত্তিতেই বৃহস্পতিবার বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক মঙ্গল পাণ্ডের সঙ্গে বৈঠক করেন বিরোধী দলনেতা।
গোটা রাজ্যের 42টা লোকসভাতেই কম বেশি এই চুরি করার কাজটা হয়েছে। শুধু চাকরি চুরি, কয়লা চুরি, বালি চুরি, গরু চুরি, রেশন চুরি করেনি, চোর মমতা ভোটারও চুরি করেছে। এটা কোন সংবিধানে লেখা আছে? জয়েন্ট সিও থেকে শুরু করে নিচের তলা পর্যন্ত সব সোমেন ব্যানার্জি আর শান্তনু মুখার্জি, মমতার দুটো পায়দাস, নবান্নর 14 তলায় বসে থাকে। তারা এখানে তৃণমূল কংগ্রেসের কর্মচারী ফেডারেশনের লোকদের বেছে বেছে পাঠিয়েছে। এমন অভিযোগ করে থাকেন তাহলে নির্বাচন কমিশনের উচিত অবিলম্বে তদন্ত করা, এই অভিযোগের সত্যতা খুঁজে বার করে নির্দিষ্ট ব্যবস্থা নেওয়া। নির্বাচন কমিশনের সাংবিধানিক দায়িত্ব যাতে সুষ্ঠুভাবে ভয় ভীতিহীন নির্বাচন হয়। ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনটা আমাদের সাংবিধানিক মূল কাঠামোর সঙ্গে যুক্ত। নির্বাচন কমিশন অবিলম্বে ব্যবস্থা নিন যাতে ভবিষ্যতে এই ধরনের অভিযোগ না উঠতে পারে। নির্ভুল ভোটার তালিকা তৈরি করার দায়িত্ব জাতীয় নির্বাচন কমিশনের। বিরোধী দলনেতার অভিযোগে জাতীয় নির্বাচন কমিশনের অপদার্থতাই প্রমাণ হচ্ছে পাল্টা তোপ তৃণমূল নেতৃত্বের। ভোটার তালিকা তৈরি করা মানে নির্ভুল ভোটার তালিকা তৈরি করার সম্পূর্ণ অধিকার বা সম্পূর্ণ দায়িত্ব হচ্ছে জাতীয় নির্বাচন কমিশনের। সুতরাং শুভেন্দুবাবু কি প্রকারান্তরে বলছেন জাতীয় নির্বাচন কমিশন অপদার্থ? এটা সেইটাই তো প্রমাণ করছে ওনার যে অভিযোগ। সুতরাং এই প্রসঙ্গে উনি যত ওপরের দিকে থুতু ছুড়বেন সেটা নিজের গায়েই পড়বে। নির্বাচন কমিশনের 1960 আইনের 23 নম্বর ধারায় বৈধ ভোটারের ভোটাধিকারের বিষয়টিও উল্লেখ করেন বিরোধী দলনেতা। লোকসভা নির্বাচনে নিরপেক্ষতা বজায় রাখতে অবিলম্বে রাজ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে কর্মরত তৃণমূল কর্মীদের সরানোর দাবি জানান শুভেন্দু। কলকাতা টিভি। গুড মর্নিং কলকাতার সময় এখন একটা বিরতির। ফিরছি বিরতির পর। সকাল থেকে যেটা দেখা যাচ্ছে ঘন কুয়াশার দাপট, আর যার জেরে এবার ভেসেল পরিষেবা বন্ধ রয়েছে। কাকদ্বীপের লট নম্বর 8-এ ভেসেল পরিষেবা বন্ধ রয়েছে। ভাস্বতী, একেবারে দৃশ্যমানতার কারণে সকাল থেকেই ভেসেল পরিষেবা বন্ধ এবং যারা প্রত্যেক দিন নিজেদের গন্তব্যে পৌঁছন এবং তাদের পৌঁছতেও বেশ কিছুটা দেরি হয়ে যাচ্ছে, কারণ একেবারে ভেসেল পরিষেবা বন্ধ রাখা হয়েছে সকাল থেকেই। বিভিন্ন জেলায় একেবারে কুয়াশার দাপট। কাকদ্বীপের লট নম্বর 8 থেকে কচুবেড়িয়ায় ভেসেল পরিষেবা বন্ধ রয়েছে। দৃশ্যমানতা কম থাকার জন্য বন্ধ ভেসেল পরিষেবা। ঘন কুয়াশার জেরে বন্ধ রয়েছে ভেসেল পরিষেবা। সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। এবং সাধারণ মানুষজন যারা নিজেদের গন্তব্যে সকালবেলায় যান, নিজেদের গন্তব্যে পৌঁছতে বেশ কিছুটাই দেরি হয়ে যাচ্ছে। কাকদ্বীপের লট নম্বর 8 থেকে বন্ধ ভেসেল পরিষেবা। দৃশ্যমানতা কম থাকায় কচুবেড়িয়ার ভেসেল পরিষেবা বন্ধ রয়েছে এবং সকাল থেকেই যেটা দেখা যাচ্ছে ঘন কুয়াশা বিভিন্ন জেলাতেই এবং তার জেরে দৃশ্যমানতা কমে যাচ্ছে এবং সে কারণে কিন্তু বন্ধ রয়েছে ভেসেল পরিষেবা। বিষয়ে বিস্তারিত জানাবে কোয়েল রয়েছে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। কোয়েল, কি পরিস্থিতি এখন? দেখো, তোমাকে জানিয়ে রাখবো, গত কয়েকদিনের কথা যদি আমরা বলি, সেখানে কিন্তু এই সমস্ত দক্ষিণবঙ্গের যে সমস্ত উপকূলীয় এলাকা সেখানে কুয়াশার পরিমাণ খানিকটা কম ছিল, কিন্তু আজকে সকাল থেকে ঘন কুয়াশায় কিন্তু এই সমস্ত সুন্দরবনের বিস্তীর্ণ উপকূলীয় এলাকা সেটা ঢেকে গিয়েছে এবং যার কারণে এই ঘন কুয়াশার জেরে দৃশ্যমানতা কম থাকার জন্য কাকদ্বীপের যে লট নাম্বার 8 থেকে যে কচুবেড়িয়া যাওয়ার যে ভেসেল পরিষেবা সেটা আপাতত বন্ধ রয়েছে সকাল থেকে। এবং কচুবেড়িয়া প্রান্ত এবং লট নাম্বার 8 প্রান্ত, দুই প্রান্তেই কিন্তু যে সমস্ত মানুষজন তারা নিত্যযাত্রী থেকে শুরু করে বিভিন্ন প্রান্ত থেকে শীতের মরশুমে কপিলমুনি মন্দিরের জন্য আসেন মানুষজন, তারা কিন্তু দুই প্রান্তে ভিড় করে রয়েছে। এবং যেটা এই ভেসেল পরিবহন দপ্তরের তরফ থেকে জানানো হচ্ছে বারবার যে এই যে কুয়াশার পরিমাণটা সেটা কাটলে কিন্তু দৃশ্যমানতা পুনরায় ফিরে আসলে আবারও কিন্তু ভেসেল পরিষেবা চালু করা হবে। অন্যদিকে সুন্দরবনের বিস্তীর্ণ এলাকা জুড়ে সকাল থেকেই ঘন কুয়াশায় ঢেকে রয়েছে। ধন্যবাদ কোয়েল। কাকদ্বীপের লট নম্বর 8 থেকে ভেসেল পরিষেবা বন্ধ রয়েছে। দৃশ্যমানতা কম থাকায় বন্ধ কচুবেড়িয়ার ভেসেল পরিষেবা। কুয়াশার জেরে বন্ধ রয়েছে ভেসেল পরিষেবা। নিত্যযাত্রীদের অসুবিধার মুখে পড়তে হচ্ছে, কারণ সকালবেলাতে ভেসেল পরিষেবা বন্ধ থাকায় এপার ওপার করতেও যাত্রীদের অসুবিধার মুখে পড়তে হচ্ছে। কাকদ্বীপের লট নম্বর 8 থেকে বন্ধ রয়েছে পরিষেবা। আপনাদের সামনে সেই ছবি তুলে ধরছি, যেভাবে ঘন কুয়াশা সেখানে দৃশ্যমানতাও অত্যন্ত কম।
এবার যে খবরে নজর রাখবো, কলকাতা বিমানবন্দরেও দৃশ্যমানতা কম, ঘন কুয়াশার দাপট। সকাল থেকে বিমান পরিষেবা বন্ধ রয়েছে, বিমান পরিষেবা ব্যাহত হয়েছে। আপনাদের যেরকম তুলে ধরছিলাম সুন্দরবনের ছবি, সেখানে কাকদ্বীপ থেকে বন্ধ রয়েছে ভেসেল পরিষেবা। অন্যদিকে কলকাতা বিমানবন্দরেও বিমান চলাচল ব্যাহত হয়েছে। সকাল থেকে ঘন কুয়াশার দাপট রাজ্যের বিভিন্ন জেলায় যেভাবে ঘন কুয়াশা দেখা গিয়েছে সকাল থেকে, কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জেলায়, এবং যে সমস্ত যাত্রীরা দূর দূরান্তের তাদের বিমানবন্দরে অপেক্ষা করতে হচ্ছে কুয়াশার কারণে ব্যাহত বিমান চলাচল একেবারে। এবং সকাল থেকে যাত্রী ভোগান্তি বিভিন্ন জায়গাতেই আমরা দেখতে পাচ্ছি, যেটা সকাল থেকে ঘন কুয়াশার দাপট, যার জেরে যান চলাচল ব্যাহত রয়েছে, ধীর গতিতে চলছে গাড়ি। সেই সঙ্গে সঙ্গে একদিকে আপনাদের দেখালাম কাকদ্বীপে যেরকম ভেসেল পরিষেবা বন্ধ রয়েছে, অন্যদিকে কলকাতা বিমানবন্দরেও কিন্তু বিমান চলাচল ব্যাহত। একদমই যেভাবে ঘন কুয়াশা কলকাতা বিমানবন্দরে, সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জায়গায় এরকম ঘন কুয়াশার দাপট আজ সকাল থেকেই। দৃশ্যমানতা কম থাকায় দেরিতে চলছে বিমান, এবং যারা যাত্রীরা রয়েছেন দূর দূরান্তের তারাও কিন্তু যথেষ্টই সমস্যার মুখে পড়েছেন। অপেক্ষা করতে হচ্ছে তাদের, কুয়াশার কারণে ব্যাহত হয়েছে বিমান চলাচল। কলকাতা বিমানবন্দরে ব্যাহত বিমান চলাচল, সেখানে দাঁড়িয়ে রয়েছে একাধিক বিমান। সুমন শিকদার আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সুমন, বিমান চলাচল ব্যাহত হয়েছে, ভোগান্তির মুখে পড়েছেন যাত্রীরা, এই মুহূর্তে কি জানা যাচ্ছে? একদম দেখো, ঘন কুয়াশার কারণে কিন্তু কলকাতা বিমানবন্দরে বিমান চলাচল ব্যাহত। মূলত এই শনিবার সকালবেলা ছটা নাগাদ যে দৃশ্যমান 50 মিটারে নেমে যায় ঘন কুয়াশার কারণে, তারপরেই কিন্তু সেটা 150 মিটার হয়ে যায়। তারপরেই একাধিক বিমান যেমন লেটে চলছে, যেমন ব্যাঙ্গালোর, দিল্লি, ভুবনেশ্বর, একাধিক বিমানকে কিন্তু ডিলে করে দেওয়া হয়েছে, একাধিক বিমান দেরিতে চলছে। যেহেতু আস্তে আস্তে পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে, তারপরেই কিন্তু বিমান চলাচল করবে, এমনটাই বিমানবন্দর কর্তৃপক্ষ সূত্রে খবর। ধন্যবাদ সুমন। নজর রাখবো পরবর্তী খবরে। নরেন্দ্রপুর কাণ্ডে প্রধান শিক্ষক ইমতিয়াজ আহমেদের আগাম জামিনের আবেদন। অন্তরাল থেকে প্রধান শিক্ষক ইমতিয়াজ আহমেদ জামিনের আবেদন করেন নিম্ন আদালতে। প্রধান শিক্ষকের আবেদনে সাড়া দিয়ে আগামী 6 ফেব্রুয়ারি মঙ্গলবার জামিনের শুনানি রয়েছে। দক্ষিণ 24 পরগনা জেলার নরেন্দ্রপুরের বলরামপুর মন্মথনাথ বিদ্যামন্দির স্কুলে 27 জানুয়ারি কিছু বহিরাগত তাণ্ডব চালায়। স্কুলের একাধিক শিক্ষককে মারধর করা হয়। এখনো পর্যন্ত নরেন্দ্রপুর ঘটনায় গ্রেফতার হয়েছে মোট 8 জন। শুক্রবার এফআইআরে নাম থাকা পঞ্চায়েত সদস্য অলোক নাড়ু এবং স্কুল পরিচালন কমিটির সদস্য মনিজুর রহমানকে গ্রেফতার করেছে নরেন্দ্রপুর থানার পুলিশ। বৃহস্পতিবার গ্রেফতার করা হয় তৃণমূল নেতা প্রবীর সর্দার এবং তার সহযোগী অসীম ঈশ্বরকে। এখনো অধরা অভিযুক্ত প্রধান শিক্ষক ইমতিয়াজ আহমেদ। প্রধান শিক্ষককে মাধ্যমিক পরীক্ষার আগেই গ্রেফতারের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। মাধ্যমিক পরীক্ষা চলাকালীনও স্কুলে প্রধান শিক্ষককে স্কুলে ঢুকতে না দেওয়ার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি বিশ্বজিৎ বসু। 7 দিন কেটে গেলেও এখনো অধরা প্রধান শিক্ষক। পুলিশ এখনো তাকে গ্রেফতার করতে পারেনি। অন্তরাল থেকেই নিম্ন আদালতে জামিনের আবেদন করেন প্রধান শিক্ষক ইমতিয়াজ আহমেদ। আবেদনে সাড়া দিয়ে আগামী 6 ফেব্রুয়ারি মঙ্গলবার জামিনের শুনানি। নরেন্দ্রপুর থেকে সুখদেব দের রিপোর্ট, কলকাতা টিভি। প্রায় 1 মাস হতে চলল এখনো অধরা সন্দেশখালীর বেতাজ বাদশাহ শেখ শাহজাহান। ইডির চোখে সন্দেহভাজন হলেও বসিরহাটের বিস্তীর্ণ এলাকার বাসিন্দাদের কাছে তিনিই যেন রবিনহুড। সরবেরিয়া ও ধামাখালীর ইটভাটা কর্মীদের কাছে শাহজাহান মসিহা। ইডি অফিসারদের ওপর তার অনুগামীদের চড়াও হওয়ার পর থেকে বেপাত্তা সন্দেশখালীর বেতাজ বাদশাহ শেখ শাহজাহান। অন্তরালী থেকেই বসিরহাট জেলা আদালত ইডির স্পেশাল কোর্টে জামিনের আগাম আবেদন করেছেন তিনি। সেই মামলার শুনানি বাকি এখন। ইডির চোখে দোষী সেই শাহজাহানেরই অন্য এক রূপের সঙ্গে পরিচিত সরবেরিয়া ও ধামাখালীর বাসিন্দারা। বসিরহাটে এই দুটি অঞ্চলে তৃণমূল নেতা শেখ শাহজাহানের ইটভাটা রয়েছে। সেখানেই 150 জন পড়ুয়া নিয়ে একটি স্কুল গড়ে তুলেছিলেন শাহজাহান। মজার ছলে পড়াশোনা যাবতীয় ব্যবস্থা রয়েছে সেই স্কুলে। স্কুল চালানোর যাবতীয় খরচ আসে তারই পকেট থেকে। শাহজাহান ফেরার পর থেকে স্কুলে বসেছে পুলিশ প্রহরা। ভয়ে ভয়ে ক্লাস করতে যাচ্ছে কচিকাচারা। ভয় লাগে, ক্যামেরা আছে বলে আমাদের সবার ভয় লাগে। কেন ক্যামেরায় অসুবিধা কি আছে? পুলিশ আসে বলে, তাই জন্য। খাওয়া দাওয়া অসুবিধা হচ্ছে? হ্যাঁ, মানে পুরো বিবি থেকে 5 অবধি পারে।
কি পড়ো এখানে? এখানে অনেক কিছু পড়ায়। কি পড়ো বলো? সাবজেক্ট বাংলা, ইংলিশ, অঙ্ক, পরিবেশ। খাওয়া দাওয়া কি পৌঁছে দেয় এখানে? হ্যাঁ। শাহজাহানের খোঁজে স্কুলে বসেছে সিসিটিভি ক্যামেরা। তাতে ভয় পেলেও পড়াশোনা বন্ধ হয়নি স্কুলে। শেখ শাহজাহান বেপাত্তা হলেও নিয়মিত পারিশ্রমিক পাচ্ছেন শিক্ষিকারা। উনি গরিবদেরকে দেখেন, গরিবদের পাশে আছেন, আর ভবিষ্যতে উনি থাকবেনও। আর আমরাও ওনার এতে আছি, ওনার এতে কাজ করছি। আমরাও চেষ্টা করছি ওনার সেই পথ অনুসরণ করে চলার এবং স্কুলটাকেও সঠিকভাবে চালিয়ে নিয়ে যাওয়া। আমাদের যদি 1 মাসের স্যালারি নাও দেয় তাতে আমাদের কোনো কিছু আসে যায় না। আমরা চাই যে উনি যেটা প্রতিষ্ঠানটা, শিক্ষা প্রতিষ্ঠানটা গরিবদের জন্য করেছে, আমরাও চাই সেটা চালিয়ে নিয়ে যাওয়ার জন্য। ইটভাটায় কাজ করতে যান গোটা রাজ্যের বিভিন্ন জেলা শ্রমিকরা। তাদের সন্তানদের প্রাথমিকভাবে গড়ে পিঠে নেওয়ার দায়িত্ব স্কুলের ওপরই। ভাটা চত্বরে রাতের আধারে বেআইনি কাজের অভিযোগের নেপথ্যে শেখ শাহজাহানের কলকাঠির প্রশ্নও নতুন নয়। তবুও কারোর কাছে শাহজাহান আজ মসিহা। মাইনে না মিললেও তাই কাজ চালিয়ে যাওয়ার মতো সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন ভাটার এই স্কুলের শিক্ষাকর্মীরা। কলকাতা টিভি। সাধারণ মানুষের কাছে সরকারি পরিষেবা পৌঁছে দিতে দুয়ারে সরকার প্রকল্প চালু করেছে সরকার। সেই প্রকল্পের আওতায় প্রান্তিক মানুষদের দুয়ারে হাজির হলেন জেলা শাসক। মাটিতে বসে শুনলেন তাদের অভাব অভিযোগ, সমস্যা সমাধানের চেষ্টাও চালালেন। সাধারণ মানুষের অভাব অভিযোগ মেটাতে দুয়ারে সরকার কর্মসূচি শুরু হয়েছে। তারই অঙ্গ হিসেবে জনসংযোগে নেমেছেন মেদিনীপুরের জেলা শাসক খুরশেদ আলী কাদরি। জেলা শালবনির ভীমপুরের অনগ্রসর আদিবাসী সম্প্রদায়ের মানুষের দুয়ারে পৌঁছে গিয়েছিলেন তিনি। সরকারি যেসব পরিষেবা পেতে এখনো বাকি আছে সেই সব প্রকল্প যত দ্রুত সম্ভব আদিবাসী সম্প্রদায়ের মানুষের কাছে পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতিও দেন তিনি। 8 দুয়ারে সরকার কমপ্লিট করা হয়েছে। প্রায় 25 লাখ মানুষ আমাদের দুয়ারে সরকার ক্যাম্প ভিজিট করেছেন। কিন্তু আমাদের যে আছে প্রচুর স্কিমস আছে ইন প্লেস। আমাদের অ্যারাউন্ড আমি বলবো কি 90-95% কভারেজ আছে, যেখানে আমি 100% স্কিম ইমপ্লিমেন্ট করতে পেরেছি। কিন্তু এরকম কিছু কিছু এরিয়াজ আছে বিকজ অফ ইস্যুস, ভাই ডকুমেন্টস নেই, আমি কাস্ট সার্টিফিকেট দিতে পারছি না, বিকজ আমাদের তো একটা প্রসিজার মেনটেন করতে হবে। তার সাথেও আমি বলতে পারবো কি কিছু কিছু জায়গা যে আছে কাস্ট সার্টিফিকেটস নিয়ে আমাদের আরো একটু এগিয়ে যেতে হবে। মাটিতে চাটাই পেতে বসে যেভাবে তাঁদের অভাব অভিযোগের কথা জেলা শাসক শুনেছেন তাতে খুশি ভীমপুরের বাসিন্দারাও। এদিন জেলা শাসক ভীমপুরে পৌঁছানোর পাশাপাশি বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরেরও আয়োজন করা হয়েছিল এলাকায়। দুইয়ে মিলিয়ে দারিদ্র্য সীমার নিচে বসবাসকারী স্বল্প শিক্ষিত মানুষগুলোর মুখে আশার আলো যেন জ্বলজ্বল করছিল। শালবনী থেকে সঞ্জীব দাসের রিপোর্ট, কলকাতা টিভি। গুড মর্নিং কলকাতা, এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।